দেখো এখানে আমরা যখন t=0 এটাকে ওপেন করলাম, তখন এই জায়গাতে আমার যে আগের দিনের প্রবলেমটা, সেখানে এই যে জায়গাটা, এই জায়গাতে আমরা ফার্স্টে কি অ্যাপ্লাই করবো? আমরা ফার্স্টে এখানে কেসিএল অ্যাপ্লাই করবো এই নোডটায়। এই নোডে যদি আমরা কেসিএল লিখি, প্রথম একটা ইকুয়েশন তো লিখতেই পারি, আই ইজ ইকাল টু, অ্যাডমিট হলো না, দেখো আই ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি এই নোটটায়? আই ইজ ইকাল টু আমরা লিখতে পারি, একটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন আই আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, আর একটা আইসিটি, আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটা আমার একটা নাম্বার ইকুয়েশন হয়ে গেল, অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা হয়ে গেল আমার এক নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আর একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, ভোল্টেজ আরেকটা অ্যাক্রস ইকুয়েশন, ক্যাপাসিটর আর ইকুয়েশন না মানে আইসির ডেফিনেশন আমরা একটা লিখতে পারি, তাই না? আইসির একটা আমরা মানে আর আইআর এর একটা ডেফিনেশন আমরা লিখতে পারি, সেটা কি? আমি এটাকে কপি করি। দেখো এখানে আমরা যদি দেখি, এই পয়েন্টে ভোল্টেজ ভি, এই পয়েন্টে ভোল্টেজ হলো 0, তাহলে ক্যাপাসিটার রেজিস্টারের মধ্যে যে কারেন্ট আইআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বেরোচ্ছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আইআর অ্যাজ এ ফাংশন, এটাকে আমি সাপোজ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখবো, এটা তো কনস্ট্যান্ট ভোল্টেজ নয়, এটা হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লেখা উচিত, এরকম লেখা উচিত, অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লেখা উচিত। ঠিক আছে, মানে ওটাও কনস্ট্যান্ট তো নয়, ভোল্টেজটাও তো চেঞ্জ হতেই পারে। এবার হচ্ছে কি, আমরা এটাকে সাপোজ এরকম লিখছি, এখানে যে ভোল্টেজ আইআর এজ এ ফাংশন অফ টাইম টি, সেটাকে আমরা কি লিখতে পারি? এখানকার ভোল্টেজ ভি আর এখানকার ভোল্টেজ 0, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? ভি এজ এ ফাংশন অফ টাইম টি মাইনাস 0 বাই হচ্ছে আর, এটা আমার আইআর, আই হচ্ছে আর। তাহলে আমরা আইআর এজ এ ফাংশন অফ টাইম টিটাকে কি লিখতে পারছি? আইআর এজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু, আমাদের হচ্ছে কত? ভি এজ এ ফাংশন অফ টাইম টি ডিভাইডেড বাই আর, এটা আমার একটা পাচ্ছি আমরা। অন্যদিকে ক্যাপাসিটারের মধ্যে কারেন্টের ডেফিনেশন কি হয়? আইসি ডেফিনেশনটা কি? আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, সি সি ইন্টু ইন্টু, ডিভিটি বাই ডিটি। হ্যাঁ, সি ইন্টু ডিডিটি অফ ভিটি, ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ডিডিটি অফ সি, ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা আমরা জানি। তাহলে এই দুটো যে আমরা পেলাম, আইআর আর আইসি, দুটোর ভ্যালু পেয়ে গেলাম, সেটাকে আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইকুয়েশনটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি পাবো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকাল টু, আমরা লিখতে পারি যে আইআর মানে হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিভাইডেড বাই আর, এটা একটা পার্টস হলো। আর একটা পার্টে কি হবে? সি ইন্টু ডি ডিটি অফ ভি অফ টি। ঠিক আছে, ডিডিটি অফ ভি অফ টি। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা কি ইকুয়েশন? এটা এটা হয়ে গেল আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে চলে এলো। এটাকে যদি আমরা আরো অ্যারেঞ্জ করে লিখি, এটাকে ফ্রি করে দিই, তাহলে কত হবে? চলো, ফ্রি করার দরকার নেই, আমরা দুদিকে ল্যাপ্লাস নিয়ে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে বলো? আই এর ল্যাপ্লাস করলে কত হয়? এটা আই ডিভাইডেড বাই এস হয়ে যাবে আই এই বাই দিকটা। এস, আর এইদিকে কত হবে? ভি আর, তার ল্যাপ্লাস করলে কত হবে? ভি আর এর ল্যাপ্লাস ভি অফ করলে এস ডিভাইডেড বাই আর। ভি অফ এস বাই আর হয়ে যাবে, বাই আর হয়ে যাবে। প্লাস হচ্ছে সি, সি তো থাকবে বাইরে, ইন্টু এই ডিডিটি অফ ভি অফ টি, এটা ল্যাপ্লাস করলে কত হবে বলো? এস এস ইন্টু ইন্টু ভি অফ এস মাইনাস ভি অফ এস মাইনাস, ভি জিরো প্লাস। মাইনাস হচ্ছে ভি অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাস। এবার বলো ভি অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাসে কত হবে? যখন ইনিশিয়ালি সুইচটাকে জাস্ট ওপেন করলো, তার ঠিক পরের ইনস্ট্যান্টে এখানে ভোল্টেজটা কত হবে ক্যাপাসিটরের অ্যাক্রসে? ক্যাপাসিটর ইনিশিয়ালি একটা শর্ট সার্কিটের মতোই তো ব্যবহার করবে, তাহলে ভি অ্যাট টাইম 0 ভোল্টেজ প্লাস অ্যাক্রস যেটা জিরো। আছে সেটা তো জিরোই হবে, এটা আমার জিরোই হবে, এটা আমার জিরোই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? মানে ইকুয়েশনটাকে সাজিয়ে লিখলে, পরের পাতায় লিখি,
আমরা ডান দিকের টার্মটাকে আগে এদিকে লিখছি, ভি অ্যাজ এ ফাংশন অফ এস ডিভাইডেড বাই আর প্লাস আছে আমার সি ইন্টু এস ইন্টু ভিএস, তাই তো, সি ইন্টু এস ইন্টু ভিএস, ভি অফ এস। আর ওই টার্মটা তো জিরো হয়ে গেছে, এইটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে কত, আই ডিভাইডেড বাই এস, এইটা লিখতে পারবো আই ডিভাইডেড বাই এস। ঠিক আছে, তাহলে বলো এখান থেকে আমরা ভি অ্যাজ এ ফাংশন অফ এস যদি নিয়ে নিই তাহলে কত হবে, তাহলে আমার হয়ে যাবে এটা 1 ডিভাইডেড বাই আর প্লাস সি ইন্টু এস ইকুয়ালস টু হয়ে যাবে কত, আই ডিভাইডেড বাই এস। তাহলে ভি অ্যাজ এ ফাংশন অফ এস, এখান থেকে আমরা তলায় আর কমন নিয়ে নিই, যদি আর কমন নিই তাহলে 1 প্লাস আর ইন্টু সি ইন্টু এস, আর এদিকে হয়ে যাবে আই ডিভাইডেড বাই এস। ঠিক আছে, তাহলে ওখান থেকে ভি অ্যাজ এ ফাংশন অফ এসটা আমরা পেয়ে যাব, কত হবে, ভি অ্যাজ এ ফাংশন অফ এসটা হয়ে যাবে ভি অ্যাজ এ ফাংশন অফ এস, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই আরটাকে এদিকে গুণ করে দেবো, আই ইন্টু আর হয়ে যাবে, আর নিচে এস ইন্টু 1 প্লাস আর সি এস হয়ে যাবে, এবং উপরে হয়ে গেল আই ইন্টু আর ডিভাইডেড, নিচে হয়ে গেল এস ইন্টু আর সি এস প্লাস 1 লিখি, আর সি এস প্লাস 1 এরকম লিখি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ভি অ্যাজ এ ফাংশন অফ এস আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা একটু ইনভার্স ল্যাপ্লাস করতে চাই, তো সেটা করার জন্য আমাদের উপায় হচ্ছে এটাকে কি করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। মানে এই যে আর সি এস আছে, আর সি এস প্লাস 1, ওখান থেকে আমাকে এসটাকে ফ্রি করতে হবে। এসটাকে ফ্রি কিভাবে করা সম্ভব, উপরে আমার আই আর অ্যাজ ইট ইজ থাকুক, এটা আমার এস যেরকম আছে থাকবে, এখান থেকে আমরা আর ইন্টু সি কমন নিয়ে নেবো, আর ইন্টু সি যদি কমন নিই এখানে হয়ে যাবে এস প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু সি। তো যখন আমরা এটা করলাম তখন দেখো নিচে একটা আর আছে, উপরে একটা আর আছে, এই দুটো আর আমার কেটে যাবে, এই আর আর এই আর কেটে গেল, তাহলে কত হলো, ভি অ্যাজ এ ফাংশন অফ এস, ভি অ্যাজ এ ফাংশন অফ এস ইকুয়ালস টু হয়ে গেল আই ডিভাইডেড বাই সি ইন্টু এস ইন্টু এস প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু সি, এটা হয়ে গেল, এটা আমাদের ভি এস তার ডেফিনেশন, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে পারি। ইনভার্স ল্যাপ্লাস করতে গেলে আরেকটা স্টেপ আমাকে লিখতে হবে, সেটা আগের দিন আমি বলেছি, কিভাবে করে এটাকে বলো। স্যার আই বাই সিটা তো বাইরে থেকে যাবে, বাদ বাকি এটাকে আমরা করতে পারি 1 বাই আর সি ব্র্যাকেটের মধ্যে 1 বাই এস মাইনাস 1 বাই এস প্লাস আর সি 1 বাই আর সি। ঠিক ঠিক, তার মানে এটাকে আই বাই সিটাকে আমরা বাইরে রাখবো, আই বাই সিটাকে বাইরে রাখবো, আর এই পার্টটাকে আমরা দুটো রাশির বিয়োগফল হিসাবে প্রকাশ করব, মানে 1 ডিভাইডেড বাই এস যেটা ছোট আগে লিখবো, মানে নিচের যেটা ছোট সেই জিনিসটাকে আগে লিখবো, ডিভাইডেড মাইনাস কত হবে 1 ডিভাইডেড বাই এস প্লাস 1 ডিভাইডেড বাই আর সি। তাহলে এই জিনিসটা যখন আমরা করেছি তখন ডিভাইডেড বাই টোটালটার সঙ্গে থার্ড ব্র্যাকেটের বাইরে কি হয়, টোটালটার সঙ্গে 1 বাই এ হয়, এক্ষেত্রে 1 ডিভাইডেড বাই এ, এ মানে এখানে কত 1 বাই আর সি, তার মানে নিচে আমার 1ই থাকবে, উপরে আমার আর সি চলে যাবে। ঠিক আছে, তাহলে তাতে কি হবে, তাতে আমার একটা জিনিস হবে যে এই যে সি আর এই যে সি, এই দুটো আবার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এরকম, আই ইন্টু আর মাল্টিপ্লাইড 1 ডিভাইডেড বাই এস মাইনাস 1 ডিভাইডেড বাই এস প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি পেতে চাই কত হবে, ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখতে পারি কত বলো, আমরা এটাকে টাইম ডোমেনে নিয়ে যাচ্ছি, মানে ইনভার্স ল্যাপ্লাস করছি, তার মানে আই আরটা তো অ্যাজ ইট ইজ থাকবে, আই আরটা তো কনস্ট্যান্ট, আই আর এর তো কোনো চেঞ্জ হবে না, আই আর অ্যাজ ইট ইজ থাকলো, আর এখানে আমার ভেতরে কি হয়ে যাবে, এস এর পরিবর্তে ইনভার্স ল্যাপ্লাস করলে 1 মাইনাস ই টু দি পাওয়ার কত হবে 1 ডিভাইডেড বাই মাইনাস 1 ইন্টু টি, ব্যাস এইটা হয়ে গেল আমাদের ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি পেয়ে গেলাম আমরা। আর যদি আমাদেরকে বলতো যে আই অ্যাজ এ ফাংশন অফ
মানে আইসি অ্যাজ এ ফাংশন অফ টি বার করতে, তাহলে আমরা তো তার ডেফিনেশন জানি। আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেটা কত হবে বলো? আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা তো আমরা জানি, এটা হচ্ছে সি ইন্টু ডি ডিটি অফ ভি ভি সি অফ টি। ইন্টু ডি ডিটি অফ ভি অফ টি, ভি অফ টি। ঠিক আছে, তাহলে আমরা ভি অফ টি এর মানটা এখানে এবার বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে আমার সিটা বাইরে থাকলো, ইন্টু ডিডিটি অফ ভি অফ টি মানে কত? ভি অফ টি মানে হচ্ছে আমার আই ইন্টু আর আছে, তার সঙ্গে গণিত আছে কে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, মাইনাস টি বাই আর সি এটা আছে এইটা। তার মানে দেখো আর আই আরটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো বাইরে চলে যায়, তাহলে বাইরে আই থাকবে ইন্টু আর থাকবে ইন্টু সি থাকবে ইন্টু ডিডিটি অফ এই 1 মাইনাস এইটা, তাহলে 1 এর ডেরিভেটিভ করলে তো জিরোই হবে, ফার্স্ট টার্মটা জিরো হয়ে গেল। সেকেন্ডে যে জিনিসটা আছে ওটার ডেরিভেটিভ করলে কত হবে, মানে উপরে যেটা আছে ওটা আগে চলে আসবে, মানে এটা হয়ে যাবে প্লাস, বসে এটা যাবে একটা প্লাস হয়ে যাবে ই মাইনাস, টু দি পাওয়ার মাইনাস টি প্লাস বাই আর 1 সি। বাই প্লাস হচ্ছে 1 বাই আর সি গণিত ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, টি বাই আর ইন্টু সি, স্যার এই জিনিসটা আমার হয়ে আমিও গেছে। স্যার করেছি ঠিক এটাই। আছে, তার মধ্যে দেখো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আসার তো কথা, মানে একইভাবেই আসবে, মানে কিন্তু আমার এটা ইজিয়ার লাগে কারণ ওখানে ইন্টিগ্রেশনটাকে আমাকে নিয়ে করতে হয়। তুমি যদি আইসিটাকে লিখতে চাইতে তাহলে আইসিটাকে তোমাকে প্রথমে লিখতে হতো কি আইসি মানে, সরি আইসি না, তুমি ফার্স্টে যদি ভিসিটাকে নিয়ে লিখতে চাইতে মানে সেক্ষেত্রে তোমাকে 1 বাই সি ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি এইরকম ভাবে লিখতে হতো। তারপরে স্যার হ্যাঁ যেভাবেই করো ইন্টিগ্রেশনটা উত্তরটা ডেরিভেটিভ একই করে আসার দিলাম, কথা। তাহলেই তো হয়ে যেত স্যার। হুম, তাহলে হয়ে যেত, তাহলেও হতো, একই ব্যাপার, মানে বিভিন্ন পদ্ধতিতে একই উত্তরই আসবে। তাহলে এটা চলে আসবে আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা আমাদের ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আর রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো? রেজিস্টারের মধ্যে কারেন্টটা কিভাবে হবে? আই ওইটা স্যার আর এজ এ আই ফাংশন অফ ইকুয়াল টাইম টু টি, বিয়োগ করলেই হয়ে ভি যাবে। অফ টি ডিভাইডেড বাই আর। হ্যাঁ আই আর এজ এ ফাংশন অফ টাইম টি সেটাও আমরা জানি, সেটা স্যার হচ্ছে ভি অফ ভি টি টা কি করে বার করলেন একবার দেখান অফ না, টি, মানে শুধু একবার দেখিয়ে দিন ভি তাহলে অফ, হবে। এই দেখো ভি এজ এ ফাংশন অফ টাইম টি এটা আমরা এইভাবে বার করেছি। প্রথম থেকে দেখো একবার ইকুয়েশনটা তুমি দেখে নাও। এখানে ফার্স্টে আমরা ইকুয়েশন লিখেছি কি এই পয়েন্টে আই যেটা কারেন্টটা ঢুকছে সেটা মানে দুটো ভাগ, একটা আই আর একটা হচ্ছে আইসি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা তো বুঝতে পারলে। তার মধ্যে আই আর মানে হচ্ছে কত? আই আর মানে হচ্ছে ভি বাই আর, আই আর মানে হচ্ছে ভি অফ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিভাইডেড বাই আর, এটা একটা। হুম, আর আই সি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেটা হচ্ছে সি ইন্টু ডিডিটি অফ ভি অফ টি, এটা আমরা জানি। হুম, তাহলে এই যে দুটো জিনিস জানি, সেখানে আইসিও জানছি আই আরও জানছি, দুটোকে আমরা 1 নাম্বার সমীকরণে আমরা পুট করছি, এই 1 নাম্বার সমীকরণে পুট করছি। তার মানে আই ইজ ইকাল টু ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বাই আর প্লাস সি ইন্টু ডিডিটি অফ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। তো সেখান থেকে আমরা দুদিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, এদিকে ল্যাপ্লাস করলে কত হবে? আই এর ল্যাপ্লাস করলে আই ডিভাইডেড বাই এস হবে, আর ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেখান থেকে ভি অফ এস বাই আর। আর এইটা যেটা ডিফারেন্সিয়েশন আছে সেই পার্টটুকুর জন্য কত হচ্ছে? সি ইন্টু সিটা বাইরে থাকছে, আর ডিডিটি অফ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেটাকে করলে হয় এস ইন্টু ভিএস মাইনাস ভি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস। এবার একটা জিনিস দেখো, যখন আমরা জাস্ট ক্যাপাসিটারের মধ্যে কারেন্টটাকে জাস্ট ফ্লো হতে দেখছি, মানে এই সুইচটাকে জাস্ট ওপেন করলাম, তার আগে পর্যন্ত তো ক্যাপাসিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। যখনই আমরা সুইচটাকে ওপেন করলাম অমনি কি হলো, এই কারেন্টটা দুটো ভাগে রাস্তা পেলো, এদিক দিয়ে আর এদিক দিয়ে। কিন্তু ক্যাপাসিটারটা ইনিশিয়ালি কিসের মতো বিহেভ করে? ক্যাপাসিটার ইনিশিয়ালি একটা শর্ট সার্কিট পাথের মতো বিহেভ করে। ঠিক আছে, তাহলে শর্ট সার্কিট পাথের মতো যদি বিহেভ করে, তাহলে এখানে এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা ইনিশিয়ালি কত ধরতে পারি? ভি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাসে এটাকে আমরা 0 ধরতে পারি। তার মানে এই পার্টটা 0 হয়ে গেল। তারপরে তো আমাদের নর্মাল একটা ইকুয়েশন, সেটাকে আমরা ল্যাপ্লাস মানে ফর্মে ভি অ্যাজ এ ফাংশন অফ এসটাকে ক্যালকুলেট করলাম, এবং সেখান থেকে আমরা এর ইনভার্স ল্যাপ্লাস করে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ক্যালকুলেট করলাম ইনভার্স ল্যাপ্লাস করে। ঠিক আছে, এটা তোমরা করে দেখতে পারো। এবং সেখান থেকে আমরা ফাইনালি যদি বার করতে চাই আই আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, আই আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেটা মানে হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিভাইডেড বাই আর, এটা মানে 1 বাই আর ইন্টু, এটার ডেফিনেশন কত ছিল? ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম আই টি ইন্টু আর। আই ইন্টু আর ইন্টু
ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এইটা ছিল। তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছি এই আর আর এই আর কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে আমাদের আই ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আর ইন্টু সি। ঠিক আছে, এইটা হলো আমাদের রেজিস্টারটির মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার ইকুয়েশন। তো এইভাবে আমরা করতে পারছি। ঠিক আছে, তো এবার আমরা একটা প্রবলেম সলভ করে দেখি, মানে নিউমেরিক্যাল ডেটা আছে এরকম একটা প্রবলেম আমরা সলভ করে দেখব। ঠিক আছে, একটা সার্কিট ফার্স্ট আমরা ড্র করি। একটা সার্কিট আমরা ফার্স্টে ড্র করি। দেখো এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, তারপরে এখানে একটা রেজিস্টার আছে। আচ্ছা, রেজিস্টার আছে এখানে, নেক্সট এখানে আরেকটা রেজিস্টার আছে, এবং তারপরে আছে একটা ইন্ডাক্টর। এখানে আছে একটা ইন্ডাক্টর। তো ধরো এখানে এই যে ব্যাটারিটা আছে এর ভোল্টেজ বলছে ই, ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে ই। রেজিস্টার যেটা আছে তার রেজিস্ট্যান্স প্রথমটার বলছে আর ওয়ান, সেকেন্ডটার রেজিস্ট্যান্স বলছে আর টু। আচ্ছা, এই সেকেন্ড রেজিস্টারের প্যারালালে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে এরকম, সাপোজ এখানে একটা সুইচ কে আছে। ঠিক আছে, সুইচ কে একটা রাখা আছে কি। নেক্সট হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স সাপোজ এটাকে এল বলছে। এরকম একটা সার্কিট আছে। এবার ব্যাটারি ভোল্টেজটা বলছে যে স্টেডি স্টেটে অ্যাপ্লাই করা হচ্ছে। এখন সাপোজ যে সুইচ আছে সেই সুইচটাকে আর টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করা হয়েছে, সুইচটাকে ক্লোজ করা হয়েছে আর টি ইকুয়াল টু জিরোতে এই সুইচটাকে ক্লোজ করা হয়েছে। ঠিক আছে, তো তারপরে বলছে যে এই কারেন্ট কতটা ফ্লো হবে এই সার্কিটের মধ্যে দিয়ে, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, মানে এই পথে যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে তার ইকুয়েশনটাকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, মানে বলতে চাইছে যে যে কে সুইচটাকে এটাকে ক্লোজ করা হয়েছে, দিস সুইচ ইজ ক্লোজড অ্যাট টি ইকুয়াল টু জিরো, অ্যাট টি ইকুয়াল টু জিরো। এবং তার আগেই ব্যাটারিটা ভোল্টেজটা এত সময় ধরে অ্যাপ্লাই করা হয়েছিল, যার জন্য সার্কিটটা কিন্তু অলরেডি কি অবস্থায় ছিল না, স্টেডি স্টেট কন্ডিশনে সার্কিটটা ছিল। মানে সুইচটাকে ক্লোজ করার আগেও সার্কিটটা আমার স্টেডি স্টেট অবস্থাতেই ছিল। এবার টি ইকুয়াল টু জিরোতে এই সুইচটাকে আমরা ক্লোজ করলাম। সুইচটা যখন ক্লোজ করলাম তখন এই সার্কিটে কারেন্টের নিশ্চয়ই একটা চেঞ্জ হবে, হবে তো? আগে যতটা কারেন্ট ফ্লো হচ্ছিল সেই কারেন্ট নিশ্চয়ই এখন আর হবে না। তো সুইচটা ক্লোজ করার পরে এখানে আমার আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা ফ্লো হবে সেটা কত হবে সেটাকেই ক্যালকুলেট করতে বলেছে এই সার্কিটের মধ্যে। এবং এখানে ডেটাগুলো বলে দিয়েছে যে আর ওয়ান সমান হচ্ছে 1 ওহম, আর ওয়ান সমান হচ্ছে আমার 1 ওহম, আর টু সমান হচ্ছে 2 ওহম, আর টু সমান হচ্ছে 2 ওহম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এল ইজিক্যাল টু হচ্ছে 1 হেনরি, এল ইজিক্যাল টু হচ্ছে 1 হেনরি, এবং ই ইজিক্যাল টু বলছে 10 ভোল্ট, ই ইজিক্যাল টু বলছে 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেল প্রবলেমটাই কি বলেছে। সমস্ত ডেটা বলে দিয়েছে, ডেটা বলে দেওয়ার পরে বলছে যে সুইচটাকে যখন টি ইকুয়াল টু জিরোতে আমরা ক্লোজ করেছি তারপরে এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের মানটাকে হিসাব করতে বলেছে। এটা আমরা অলরেডি করেছি, এই প্রবলেমটা আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের সময় অলরেডি করেছি। এখন ল্যাপ্লাস দিয়ে কিভাবে করবে সেটা দেখতে হবে। স্যার পার্টিকুলারলি কি কোশ্চেনে বলে দিয়ে থাকে যে ল্যাপ্লাস দিয়ে করতে হবে বা ট্রানজিয়েন্ট দিয়ে করতে হবে বলে? হ্যাঁ বলো কিভাবে করবে। বলছি স্যার কোশ্চেনে কি পার্টিকুলারলি বলে দেওয়া থাকে যে ট্রানজিয়েন্ট বা ল্যাপ্লাস দিয়ে করতেই হবে, মানে ট্রানজিয়েন্ট দিয়ে করতে হবে বা ল্যাপ্লাস দিয়ে করতে হবে, কোশ্চেনে বলে দেওয়া থাকে? না, সেটা বলার হয়তো থাকবে না। সেটা জেনারেলি বলা থাকার কথা না, তবে সবগুলো যদি জেনে রাখতে হবে। ধরো কিভাবে করবে বলো সেটাকে। ফার্স্টে আমরা সার্কিটটাকে এখানে ড্র করি।
প্রথমে আমার কি ছিল, আচ্ছা মানগুলো লিখে রাখি। ই ইজ ইকাল টু কত বলে দেওয়া আছে এখানে, ই ইজ ইকাল টু বলে দিয়েছে 10 ভোল্ট, ই ইজ ইকাল টু বলছে 10 ভোল্ট। আচ্ছা আর ওয়ান ইজ ইকাল টু কত বলছে, আর ওয়ান ইজ ইকাল টু বলছে আমার 1 ওহম, আর টু ইজ ইকাল টু বলছে কত 2 ওহম, আর টু ইজ ইকাল টু 2 ওহম, এবং এল ইজ ইকাল টু বলছে কত 1 হেনরি, এটা বলছে। ঠিক আছে, তো এখন বলো সার্কিটটা তো টি ইকুয়াল টু 0 আগে তো কে সুইচটা ওপেনই ছিল, স্যার সুইচটা তো হ্যাঁ। স্যার তাহলে স্যার আমাদের প্রথমে ইনিশিয়াল কন্ডিশনটা বের করে নিতে হবে, ইনিশিয়ালি ইনিশিয়াল কত কন্ডিশনটা কারেন্ট বার ফ্লো করে করতে নিতে হবে। হবে। হ্যাঁ ইনিশিয়ালি কত ফ্লো করতো, মানে এই সুইচটা ক্লোজ ইনিশিয়ালি করেছে তাহলে কখন, টি ইকুয়াল টু 0 তে ক্লোজ করেছে। তার আগে কিন্তু সুইচটা ওপেনই ছিল, মানে এই সার্কিটের রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই ছিল, আর টু রেজিস্ট্যান্সটা, তার মানে এই পাথটাই ছিল। আর এটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে গেছিল বলছে। তো স্টেডি স্টেট কন্ডিশনে ইন্ডাক্টরটা কিসের মতো ব্যবহার করে বলো, শর্ট সার্কিট। ইন্ডাক্টর একটা শর্ট সার্কিটের মতো ব্যবহার করে। তার মানে আমরা যদি দেখি দ্য কারেন্ট আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 মাইনাস, এটাই তো বলবো যে সুইচটাকে ক্লোজ করেছি টি ইকুয়াল টু 0-তে, তাহলে তার ঠিক আগের মুহূর্তে সার্কিটে কারেন্ট কত ছিল সেটাকে আমরা এইভাবেই ডিনোট করব, আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 মাইনাস। সেটা কত ছিল, সেটা হচ্ছে আমার 10 ই, ভোল্ট ডিভাইডেড বাই 1 ই ওহম প্লাস ডিভাইডেড 2 বাই, না ওহম। ভ্যালুগুলো লিখে, ই ডিভাইডেড বাই, পরের স্টেপে লিখবো ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, এটাই তো ছিল, কারণ ইন্ডাক্টরটা আমার শর্ট সার্কিট। তাহলে এই রাস্তায় কে আছে, আর ওয়ান রেজিস্ট্যান্স আর আর টু রেজিস্ট্যান্স, এর কোনো রেজিস্ট্যান্স নেই, এটা শর্ট সার্কিট। তাহলে এই পথে একটা ভোল্টেজ আছে ই, আর দুটো রেজিস্টার আর ওয়ান আর আর টু, তাহলে ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, দ্যাট মিনস হচ্ছে আমার 10 ভোল্ট ডিভাইডেড বাই 1 প্লাস 2, 1 প্লাস 2, তার মানে কত অ্যাম্পিয়ার হচ্ছে, 3.33 অ্যাম্পিয়ার। 3.33 অ্যাম্পিয়ার, 3.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশনে কারেন্টটা ফ্লো করছিল, মানে টি ইকুয়াল টু 0 মাইনাসে। ঠিক আছে, এবার আমরা সুইচটাকে ক্লোজ করলাম। সুইচটাকে ক্লোজ করা অবস্থায় আমার সার্কিটটা ওভারঅল কিরকম দেখতে হবে বলো, আমার এই সার্কিটটা কিরকম হয়ে যাবে, এটা আমার এরকম হয়ে যাবে না, আর টুটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ ওটা আর থাকলোই না। ধরো মানে এখানে একটা রেজিস্টার আছে, এটা আমার শর্ট সার্কিটের মতো ব্যবহার করছে, মানে ওটাকে আর আমার দেখানোর দরকার নেই, মানে এই পথেই তো কারেন্টটা সমস্ত কিছু চলে যাবে তখন। দেখো তখন যখন আমরা সুইচটাকে ক্লোজ করে দেবো, কারেন্ট এদিক দিয়ে আসবে, দিয়ে এই পথ দিয়ে চলে যাবে। তো এটা তো শর্ট সার্কিট পাথ, শর্ট সার্কিট পাথ যদি পাই, এই আর টু রেজিস্ট্যান্সের আর কোনো ভ্যালু নেই, মানে আর টু রেজিস্ট্যান্সটা শর্ট সার্কিট, মানে আমরা রিপ্লেস করে দেবো, আর টু রেজিস্ট্যান্সটাকে আর দেখাবোই না ওখানে। ঠিক আছে, তার মানে এইরকম হয়ে গেল, তখনকার সার্কিট আমার এরকম হয়ে গেল। তাহলে এখন আমরা এটাকে ই ভোল্টেজ দেখাচ্ছি এখানে, ই ইজিক্যাল টু আমার 10 ভোল্ট। আচ্ছা এখানে আমার আর ওয়ান ইজিক্যাল টু হচ্ছে কত 1 ওহম, আর ওয়ান ইজিক্যাল টু হচ্ছে আমার 1 ওহম আছে, আর কি আছে রাস্তায়, এল ইজিক্যাল টু আছে আমার 1 হেনরি। ঠিক আছে, 1 হেনরি আছে। ধরা যাক এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তখন, সেটাকে আমরা সাপোজ বলছি কত, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে বলো আমরা এখানে কি লিখতে পারি, আমি এই সার্কিটটাকে ওখানে কপি করে নিই, দিয়ে ইকুয়েশনটা লিখবো পরের কথা। এখানে আমরা কি ইকুয়েশন লিখতে পারি বলো, ভি আর প্লাস ভিএল সমান 10 ভোল্ট। হ্যাঁ ভি আর প্লাস ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি প্লাস হচ্ছে ভিএল এজ এ ফাংশন অফ টাইম টি, দুটোই টাইমের উপরে ডিপেন্ডেন্ট, ইজিক্যাল টু হচ্ছে আমাদের ই, অথবা আমরা লিখতে পারি ই। ঠিক আছে, এবার পরের স্টেপে আমরা ভ্যালুগুলো লিখবো। তাহলে প্রথম স্টেপে আমরা ভি আর মানে কি, এখানে কতটা ড্রপ হচ্ছে বলো, এই রেজিস্টারের মধ্যে ড্রপের পরিমাণটা হচ্ছে আই আর কারেন্ট ফ্লো হচ্ছে, সরি আই এজ এ ফাংশন অফ টাইম টি, এই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আর ওয়ান গণিত আই ওয়ান, সরি আই এজ এ ফাংশন অফ টাইম টি, প্লাস হচ্ছে আমার এখানে কতটা ড্রপ হচ্ছে বলো, এখানে ড্রপ হবে আমার ইন্ডাক্টরের মধ্যে কত ড্রপ হয়, এল ইন্টু ডি ডিডিটি অফ ডি বাই ডিটি, ডিডিটি অফ আই এজ এ ফাংশন অফ টাইম টি, এরকম আমরা বলবো এটাকে। ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কত বলবো না, ইকুয়ালস টু হচ্ছে ই ডিভাইডেড, সরি এখন তো ই বলবো, এখন তো আমরা ই বলবো এটাকে। পরের স্টেপে আমরা ভ্যালুগুলো বসাই, এবার পরের স্টেপে আমরা ভ্যালুগুলো বসাই। আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 1, মানে 1 তো লেখার দরকার নেই, তাহলে আমরা নর্মালি এটাকে আই এজ এ ফাংশন অফ টাইম টি লিখে দেবো, প্লাস হচ্ছে কত, একই তো ছিল ওটার ভ্যালু, আর ওয়ানটার ভ্যালু ছিল 1 ওহম, তার মানে একই ছিল। আর ইন্ডাক্টরের ভ্যালু বলছে 1 হেনরি আছে, তার মানে এটাও আমরা আচ্ছা লিখেই দিই এখানে, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এটা 1 ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি প্লাস 1 ইন্টু এল এর ভ্যালু বসালাম ইন্টু ডিডিটি অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ
ইন্টু আই, সরি ডিডিটি অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু, আমরা ই এর ভ্যালু কত জানি, ই এর ভ্যালু হচ্ছে 10। তাহলে নেক্সট স্টেপে আমরা কি কাজ করব বলো, নেক্সট স্টেপ আমাদের কি হবে, ল্যাপ্লাস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। এখন আমরা ল্যাপ্লাস করছি, আগের চ্যাপ্টারে যখন আমরা করেছিলাম আমরা এখান থেকে কি বার করেছিলাম, আইপি প্লাস আইসি, ঠিক আছে, ওইভাবে করেছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল আর কমপ্লিমেন্টারি ফাংশন ওইভাবে করেছিলাম। কিন্তু এখন আমরা এটাকে ল্যাপ্লাস দিয়ে করার চেষ্টা করছি। তাহলে দুদিকে যদি ল্যাপ্লাস করি আমরা কি লিখতে পারি, আই অফ টি এটার হবে আই অফ এস হয়ে যাবে এটা, ঠিক আছে, আই অফ এস হয়ে গেল, প্লাস হচ্ছে ডিডিটি অফ আই অফ টি এটার কত হবে বলো, ল্যাপ্লাস করলে এস ইন্টু আই অফ এস হয়ে গেল, ঠিক আছে, এস ইন্টু আই অফ এস মাইনাস আই অ্যাট টাইম টি ইকুয়াল টু কত, এটা জিরো মাইনাস না প্লাস, কি লিখবো, জিরো প্লাস, জিরো প্লাস লিখবো, ঠিক আছে, যেটা আমাদের ডিডিটি অফ আই অফ টি তার ল্যাপ্লাসের ডেফিনেশন তো এটাই, ইজিক্যাল টু এদিকে কত লিখবো, এদিকে লিখবো আমরা 10 ডিভাইডেড বাই এস, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে কারেন্ট অলরেডি টাইম টি ইকুয়াল টু জিরো মাইনাসে বার করে রেখেছি, ঠিক আছে। এবার ইন্ডাক্টরের ধর্ম কি, ইন্ডাক্টর তার মধ্যে কারেন্টের চেঞ্জকে অপোজ করবে। তাহলে টি ইকুয়াল টু জিরো মাইনাসে যদি ইন্ডাক্টরের মধ্যে এই 3.33 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো প্লাসেও কত হবে, টি ইকুয়াল টু জিরো প্লাসেও 3.33 থাকবে, ওটা চেঞ্জ হবে না। মানে আই at time t equal to 0 plus, that means just after closing the switch the current will also remain the same, that means at 3.33 ampere, 3.33 ampere, ঠিক আছে, এটা সেমই থাকবে। এবার হচ্ছে কি, এবারে আমরা এই সার্কিটে দেখব, এখানে আমাদের i as a function of s এটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা যদি কমন নিয়ে নিই আই অফ এস, তার মানে এখানে আমরা 1 পাচ্ছি, আর এখানে এটা থেকে আমরা কত পাবো, এস পাবো। তাহলে এই দুটোকে আমরা এখান থেকে আই অফ এস এটা কমন নিয়ে নিলাম, মাইনাস আই অ্যাট টাইম জিরো প্লাস এটা কত 3.33, তাহলে এটা আমরা এখানে রাখলাম 3.33 ইজিক্যাল টু হয়ে গেল আমাদের 10 বাই এস, 10 ডিভাইডেড বাই এস, ঠিক আছে। তাহলে এবার নেক্সট স্টেপে আমরা ওটাকে ডান দিকে নিয়ে যাব এবং চেষ্টা করব এটাকে ইনভার্স ল্যাপ্লাস করা। তাহলে আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটাকে কপি করি, আই এট টাইম আচ্ছা দেখো, এই যেখানে আমরা দেখছিলাম যে আই অ্যাজ এ ফাংশন অফ এস ইন্টু 1 প্লাস এস মাইনাস 3.33 ইজ ইকাল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই এস। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, নেক্সট স্টেপে আই অ্যাজ এ ফাংশন অফ এস মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এস, 1 প্লাস এস ইকুয়ালস টু আমরা লিখবো কত, 10 ডিভাইডেড বাই এস। আচ্ছা, এই প্লাস হচ্ছে 3.33, এটাকে আমরা কি লিখেছিলাম 10.33, আর এখন লিখবো না এটাকে, আমরা বেটার এটাকে 10/3 রাখি, ঠিক আছে, 10/3 রাখলে আমাদের সুবিধা হবে। তো এবার আমরা কি করি দেখো, এটা হচ্ছে আমাদের আই অ্যাজ এ ফাংশন অফ এস ইন্টু 1 প্লাস এস ইকুয়ালস টু আমরা এদিকে পাচ্ছি কত, এটা আমরা যদি 10 কমন নিয়ে নিই বাইরে, ভেতরে আমরা যদি 3s এটাকে লসাগু নিয়ে নিই, উপরে কত হবে 3 প্লাস এস বা এস প্লাস 3, যাই হোক এস প্লাস 3 এরকম আমরা এটাকে লিখে ফেলবো, তাই তো। এস প্লাস 3 এরকম ভাবে আমরা এটাকে লিখে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপে কাজ কি হবে, আই অ্যাজ এ ফাংশন অফ এসটাকে লেখা, আই অ্যাজ এ ফাংশন অফ এস এটাকে লেখা, এটা তাহলে কত হচ্ছে আমাদের 10/3, এখানে 3s আছে, তাহলে এই 10/3 রাখলাম এখানে, কিন্তু উপরে থাকলো আমার s প্লাস 3, এস এর টার্মগুলোকে একত্রে রাখছি, s প্লাস 3 উপরে এক জায়গায় আছে,
আর নিচে আছে কত এস ইন্টু এস প্লাস ওয়ান, এস প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব বলো, এবার নেক্সট স্টেপে আমরা এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে চাই, আমরা কিভাবে করতে পারি ইনভার্স স্যার ল্যাপ্লাসটা? এস প্লাস থ্রিটাকে আমরা সোজ করে লিখলে পরে এস প্লাস হ্যাঁ, ওয়ান প্লাস বাই মানে ওটাকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে লিখবো। এবার দেখো আমি দেখাচ্ছি এই স্টেপটা আমরা। পেজটা দেখান। হুম, এই 3.33 পরিবর্তে ওকে স্যার। 10-3 লিখেছি, ঠিক আছে, তাতে আমাদের সুবিধা আছে। তো এবার হচ্ছে এটা এরকম আমরা লিখেছি, তার মানে 10-3টা আমাদের অ্যাজ ইট ইজ থাকলো। আচ্ছা, বাই পার্টস এবার আমরা এটাকে ভেঙে নেব। তাহলে প্রথমে আমরা এস ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান লিখলাম একটা পার্টে, ঠিক আছে, এস প্লাস ওয়ান রাখলাম একটা পার্টে, প্লাস নেক্সট পার্টে আমরা কি করব 3 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান আমরা রাখলাম, ঠিক আছে, 3 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান আমরা রাখলাম। তাতে কি সুবিধা হলো, তাতে হচ্ছে আমার একটা এস এখানে তো কেটে গেল, এই এস এর সঙ্গে এস কেটে গেল, তাহলে এইটা আমার হয়ে গেল 10/3, 10/3 গণিত একটা আমার টার্ম এরকম চলে এলো, যেটা আমরা খুব সহজে ইনভার্স ল্যাপ্লাস করে ফেলতে পারবো। ঠিক আছে, আর নেক্সট পার্ট যেটা আছে সেটার জন্য আমরা 10-3 গণিত 3 উপরে আছে, তার মানে গুণ করলে কত হবে, উপরে খালি 10ই থাকবে, 10 গণিত এরকম 1 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান। এবার এই এস ইন্টু এস প্লাস ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি বলো, যদি আমরা কায়দা করে লিখি ওটাকে অ্যারেঞ্জমেন্ট করে, তাহলে কি লেখা যাবে ওটাকে? এটা তো আমার অ্যাজ ইট ইজ রাখলাম আমি 10-3 ডিভাইডেড বাই এস, 10-3 ইন্টু 1 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, এটা থাকলো, আর এটা 10 যেরকম বাইরে আছে থাকলো, ইন্টু সরি হার্ড ব্র্যাকেট দিই, এটা হয়ে যাবে আমার 1 ডিভাইডেড বাই এস মাইনাস কত 1 ডিভাইডেড বাই এস প্লাস এস প্লাস ওয়ান। এস প্লাস ওয়ান। ঠিক আছে, ইন্টু কত করতে হবে, ইন্টু 1/a করতে হয়, কিন্তু এখানে আমার এর ভ্যালু কত 1, তাহলে 1/1 করতে হবে, সেটা লেখা না লেখা তো সমান, তো আমরা লিখছি না ওটাকে, 1/a আর লিখছি না আমি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমার এস প্লাস ওয়ান এর টার্ম কটা আছে আর এস এর টার্ম কটা আছে, এটা একটা এস প্লাস ওয়ান এর টার্ম আছে আর এটা একটা এস প্লাস ওয়ান এর টার্ম আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি এটাকে আমরা এখানে লিখব i as a function of s, i as a function of s equals to এটাকে আমরা এরকম রাখলাম। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে আমরা কি লিখবো বলো, নেক্সট স্টেপে আমরা লিখবো হচ্ছে আমাদের এস এর টার্ম কত আছে, এখানে একটা 10/s আছে, তাহলে 10 ইন্টু 1/s এটাকে আমরা একটা বাইরে রাখলাম। ঠিক আছে, আর এখানে আমাদের কি আছে 10-3 ইন্টু 1/s প্লাস ওয়ান, আর এখানে আছে 10 ইন্টু 1 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, কিন্তু এখানে একটা আগে মাইনাস বসানো আছে, তাহলে এখানে আমরা মাইনাস কমন নিয়ে নেবো। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম 10 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, মাইনাস 20/3, হ্যাঁ 10 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, আর প্লাস হবে আমার 10-3, আমি আরেকবার লিখেই নিই 10-3 ইন্টু 1 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম থেকে দেখো সেকেন্ড আর থার্ড টার্মটা থেকে আমরা এস প্লাস 1 ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান কমন নিতে পারি, তার মানে এটা হয়ে যায় আমার 10/s, এটা এরকম থাকে, মাইনাস 1/s প্লাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে ভেতরে কত পড়ে থাকে, ভেতরে আমার পড়ে থাকবে হচ্ছে 10 মাইনাস 10-3, তাই তো 10 মাইনাস 10-3, 10 মাইনাস 10-3 মানে হচ্ছে কত, বেসিক্যালি ওটা হচ্ছে আমাদের 20-3, তাই তো 20-3, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 10/s, আর এটা হয়ে যাচ্ছে আমাদের সরি এটা হয়ে যাচ্ছে আমাদের 20-3 গণিত এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। ঠিক আছে, এইরকম হলো, তাহলে এতক্ষণে আমরা এটা সিম্পলিফাইড ম্যানারে পেয়ে গেলাম। এবারে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি একটা স্টেপেই আমরা লিখে দিতে পারবো i as a function of time t that will be equals to our 10/s, এটার ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে, সিম্পলি 10ই হয়ে যাবে, 10/s আছে, তার মানে 10 ইন্টু u of t, সেটা লেখাও যায় আবার না লিখলেও চলে, শুধু 10ও লেখা চলে, মাইনাস কত লিখতে পারি 20-3, 20-3 মানে হচ্ছে 6.67, তাই তো 6.67 ইন্টু ই টু দি পাওয়ার কত হবে বলো, ই টু দি পাওয়ার এস প্লাস ওয়ান আছে এখানে, মানে ই টু দি পাওয়ার মাইনাস কত 1 ইন্টু টি, মাইনাস 1 ইন্টু টি মানে শুধু মাইনাস টি লিখলেও হবে। তাহলে এইটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যামাউন্ট অফ কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দিস সার্কিট। ঠিক আছে, তো এইভাবে আমরা সেম জিনিস যেটাকে আমরা এর আগে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস দিয়ে দেখেছি সেটাকে আমরা এখন দেখলাম কি দিয়ে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা সেম জিনিসটাকেই ক্যালকুলেট করে দেখলাম।
বোঝা গেল? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা ক্যাপাসিটার আছে এরকম একটা সার্কিটে আমরা একটা ডেটা অ্যানালিসিস করে দেখি। ঠিক আছে, ক্যাপাসিটার আছে এরকম একটি সার্কিট আমরা নেব এবং সেখানে আমরা দেখব যে কিভাবে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, দেখো এখানে একটা সার্কিট আমি ড্র করি। এখানে একটা সুইচ এরকম আছে, এখানে একটা আছে আমার রেজিস্টার, এবং এখানে আছে আমাদের একটা ক্যাপাসিটার। এখানে আছে একটা ক্যাপাসিটার। এবার আমরা ভ্যালুগুলো পুট করি। এটা হচ্ছে আমার একটা 10 কিলো ওহমের রেজিস্টার। কত না, 10 কিলো ওহম, মানে 10,000 ওহমের একটা রেজিস্টার আমার আছে এখানে। নেক্সট এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটার। ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটি কত না, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার আছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স কিছু আমার এখানে দেখানো হয়নি। তো ইনিশিয়ালি বলছে যে এই ক্যাপাসিটারটা ইনিশিয়ালি কোনোভাবে একটা চার্জ ধরে আছে। ইনিশিয়ালি চার্জটা কত আছে এর মধ্যে না, 10 ভোল্ট। ক্যাপাসিটারটা ইনিশিয়ালি 10 ভোল্টে চার্জ করা আছে। ঠিক আছে, তাহলে এখন এখানে একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা ক্লোজ করছি। সুইচটাকে ক্লোজ করেছি কত না, টি ইকুয়াল টু জিরোতে আমরা এই সুইচটিকে ক্লোজ করেছি। টাইম টি ইকুয়াল টু জিরোতে আমরা সুইচটাকে ক্লোজ করেছি। তো এখন কি হবে বলো, সুইচটাকে যদি ক্লোজ করি তাহলে ফেনোমেননটা কি হবে অ্যাকচুয়ালি, মানে এরকম সার্কিট, ক্যাপাসিটারটা 10 ভোল্টে চার্জ ছিল, এখানে একটা রেজিস্টার আছে, এই সুইচটা আগে ওপেন ছিল, কিন্তু আমরা টি ইকুয়াল টু জিরোতে এই সুইচটাকে ক্লোজ করলাম। এখন তাহলে কি হওয়া উচিত তোমার মতে, এখানে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে কি? সার্কিটে কি কোনো কারেন্ট ফ্লো হবে, এবং হলে কত হবে সেটাই বার করতে বলেছে। অবশ্যই হবে, কারণ এখানে ক্যাপাসিটারটা আমার চার্জ হয়ে আছে, ইনিশিয়ালি 10 ভোল্টে তো চার্জ হয়ে আছে। তাহলে ক্যাপাসিটারটাকে যখনই আমরা সুইচটাকে ক্লোজ করব, এখানে একটা কারেন্ট ফ্লো হওয়ার রাস্তা পাবে। এতক্ষণ তো সার্কিট ওপেন ছিল, তখন কারেন্ট ফ্লো হচ্ছিল না, কিন্তু যখনই আমরা সুইচটাকে ক্লোজ করলাম, সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে। এবং ক্যাপাসিটারটা কি করবে বলো, ক্যাপাসিটারটা তো চার্জ হয়ে আছে, তাহলে এখন সে কি করবে, এখন সে ডিসচার্জ করবে। ক্যাপাসিটারটা এখন উইল স্টার্ট টু ডিসচার্জ। এবং ডিসচার্জটা কোন দিকে করবে, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হওয়া উচিত বলো, ডিসচার্জ কারেন্টের সেম হওয়া উচিত। মানে সেম তো, আগে তো হচ্ছিলই না কারেন্ট, এখন সেম বলতে কি বোঝাচ্ছ তুমি? কারেন্টের ডাইরেকশনটা তুমি ভোল্টেজের পোলারিটি দেখে বোঝো। ক্যাপাসিটরের উপরের দিকটা পজিটিভ দেখিয়েছি, নিচের দিকটা মাইনাস, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? পোলারিটি যেই দিকে থাকে, হ্যাঁ, প্লাস থেকে মাইনাসের দিকে। প্লাস থেকে মাইনাসের দিকে, মানে এইরকম একটা কারেন্ট আমার সার্কিটের মধ্যে ফ্লো হবে। সেটাকেই সাপোজ আমি আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলে ডিনোট করলাম। ঠিক আছে, এটাকে আমি সাপোজ একটা কারেন্ট নাম দিলাম, এটা হচ্ছে আমার আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটাই হলো আমার ডিসচার্জিং কারেন্ট, তাই না? এটাই হলো আমার অ্যাকচুয়ালি ডিসচার্জিং কারেন্ট। তো এখন সার্কিটে এরকম ধরো দেখিয়ে দিয়েছে ছবিটা, দিয়ে বলেছে এটা হলো আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। বলেছে যে ক্যালকুলেট আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। কত হবে ডিসচার্জিং কারেন্টের মানটা কত হবে? আমরা কি লিখতে পারি ইকুয়েশন বলো, সলিউশন করতে চাই আমরা। সলিউশন করতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সার্কিটের মধ্যে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে বলো 10 ওহমের মধ্যে যদি আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এই কারেন্টটি ফ্লো করে, এখানে কতটা ড্রপ হবে, এদিকটা প্লাস আর এদিকটা ধরো মাইনাস, তাহলে কত ড্রপ হবে এর মধ্যে? I a function t into 10 to the power 3. হুম হুম ওটাই, ওটাই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 10 ইন্টু 10⁻³ ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটা হচ্ছে এর মধ্যেকার ড্রপ, এর মধ্যে ড্রপ, প্লাস ক্যাপাসিটারের মধ্যে কত ড্রপ হবে, ক্যাপাসিটারের মধ্যেও তো কারেন্টটা ঢুকছে, আই অফ টি একটা কারেন্ট তো ঢুকছে, তার জন্য এর মধ্যেও তো একটা চেঞ্জ হবে, সেটা কত বলো? So 1/c integration I dt. 1/c মানে হচ্ছে কত, এখানে c বলতে 5 ইন্টু 10⁻⁻6 মাইক্রোফ্যারাডটাকে আমরা ফ্যারাডে নিয়ে গেলাম, ইন্টু কত হবে, ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি, তাই তো, আই অফ টি ডিটি। এটাকে আমরা এরকম ভাবে লিখবো,
আচ্ছা, এখানে এটা তো আমরা লিখলাম। আমি কি বলেছিলাম আগের দিন, যখন আমরা ইনিশিয়াল ভোল্টেজটাকে লিখবো, যদি আমরা ইনিশিয়াল ভোল্টেজটাকে, মানে আমরা এতদিন পর্যন্ত কি জেনে এসেছি, যে যখন ক্যাপাসিটার থাকবে তাতে যদি ইনিশিয়ালি কোনো চার্জ থাকে সেটাকে আমরা প্লাস ভি জিরো বলে ডিনোট করি, তাই তো? প্লাস ভি জিরো দিয়ে বা মাইনাস ভি জিরো দিয়ে, ডিপেন্ডিং আপন ইটস পোলারিটি, আমরা ডিনোট করে থাকি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে করব জিনিসটাকে, তখন আমার একটা ইনিশিয়াল কন্ডিশনের একটা কনসেপ্ট চলেই আসবে। তো ইনিশিয়াল কন্ডিশনটা যখন আমার চলেই আসবে, তখন আর আমার এরকম ভোল্টেজ ইনিশিয়ালি কি আছে সেটাকে ওইরকম ভাবে না লিখলেও চলবে, তখন আমরা ওটাকে বাই ডেফিনেশন দেখিয়ে দেবো। তো আপাতত আমি এটাকে লিখছি না। তাহলে আমার এই দুটো ভোল্টেজ, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 × 10⁻³ ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এই একটি ড্রপ। আর আমার আরেকটা ভোল্টেজ ড্রপ কোথায় হচ্ছে, এই ক্যাপাসিটারের মধ্যে, যেখানে 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ i as a function of time t dt is equal to 0, আর কিছু নেই। ঠিক আছে, এবার এখানে যে ইনিশিয়ালি 10 ভোল্ট ছিল সেটা কিভাবে ছিল আমি দেখিয়ে দিচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে, যখনই আমরা এই ইন্টিগ্রেশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, একটা ইনিশিয়াল কন্ডিশন চলে আসবে, এবং দ্যাট ইনিশিয়াল কন্ডিশন ইজ বেসিক্যালি দিস ভোল্টেজ। ঠিক আছে, এটা আমরা এখানেই দেখে নেব। দেখো, ফার্স্টে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম স্টার্ট করি। এটা ল্যাপ্লাস করলে কত হবে, 10⁴ গণিত আই অফ টি, তার ল্যাপ্লাস করলে হবে আই এজ এ ফাংশন অফ এস, এটা হবে। ঠিক আছে, নেক্সট কি হবে, 1/5 ইন্টু 10⁻⁻6, এটা করলে কত হবে বলো, 10⁻6 উপরে আমার চলে আসবে, ডিভাইডেড বাই নিচে আমার 5 থাকবে। ঠিক আছে, আবার এই ইন্টিগ্রেশনটা ল্যাপ্লাস করলে কত হবে বলো, কত হয়, 1/s ইন্টু আই অফ এস হয়, হয়তো 1/s ইন্টু আই অফ এস হয়, প্লাস কত হয়, প্লাস হচ্ছে আমার এখানে একটা কত হয় বলো, 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ডিটি, এফ অফ টি ডিটি, যেটা ইনিশিয়াল কন্ডিশনে এর মধ্যে কতটা ছিল, মানে অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাসে এখানে ইনিশিয়াল কত ছিল সেটাকে আমরা এখানে হিসেব করতে পারবো। এইটা ইজ ইকাল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এবার হচ্ছে কি, এটা হচ্ছে কত, এই দেখো 1 আমরা এবার এটাকে পার্ট বাই পার্ট ভেঙে নিই। সরি, এটাকে এফ অফ টি না লিখে এটাকে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লেখা উচিত আমাদের। এখানে যেহেতু আমরা আই এর রেসপেক্টে করছি, এটাকে আমরা আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখবো। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এটাকে কপি করি। দেখো, আমার আই অফ এস যেটা আছে সেটা কোথা থেকে কমন যাচ্ছে, প্রথম দুটো টার্ম থেকে। এখানে আমার আই অফ এস কমন নিলাম, এখানে আমার 10⁻4 আছে, এটা থাকলো আমার 10⁻4। সেকেন্ডটা থেকে আমার কে থাকলো, 10⁻6 ডিভাইডেড বাই 5 ইন্টু এস, এটা আমার থেকে গেল 5 ইন্টু এস, এটা থাকলো। প্লাস কত হচ্ছে এইটার জন্য, সেকেন্ডটার জন্য কত হচ্ছে বলো, 1/5 ইন্টু, আমি 10⁻6টাকে নিচেই রাখছি বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে 10⁻6, এটা আমার ক্যাপাসিটেন্সটা ছিল, তাই তো, ইন্টু এখানে আমার একটা 1/s বাইরে আছে, 1/s গণিত এইটা, গণিত ইন্টিগ্রেশন অফ দিস আই অ্যাজ ফাংশন অফ টাইম টি ডিটি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0। এটা মানে কি বোঝায় অ্যাকচুয়ালি, এটার মানে বোঝাই হচ্ছে যে ইনিশিয়ালি ক্যাপাসিটারের মধ্যে কতটা চার্জ জমা হয়ে আছে। ইন্টিগ্রেশন অফ আই অফ টি, এটার মানে কি, কতটা কারেন্ট এই সময়ের মধ্যে স্টোর হয়ে আছে, সেটাকে বেসিক্যালি আমরা কি বলি, এটাকে আমরা এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য কতটা কি স্টোর হবে, চার্জ স্টোর হবে। বেসিক্যালি এটা হচ্ছে আমার ইনিশিয়াল চার্জটাকে বোঝাবে। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতেই পারি, পরের স্টেপে দেখায়, এটা হচ্ছে আমাদের আই অ্যাজ এ ফাংশন অফ এস ইন্টু এখানে আমাদের আছে কত, 10⁻4 আছে, প্লাস হচ্ছে আমাদের 10⁻6 আছে, ডিভাইডেড বাই 5 ইন্টু এস আছে, এটা যেরকম আছে থাকলো, প্লাস 1/s ইন্টু এটা হচ্ছে আমার বেসিক্যালি ক্যাপাসিটেন্স, 5 ইন্টু 10⁻6, এটা হচ্ছে আমার এটা ক্যাপাসিটেন্সটা। আর এই ইন্টিগ্রেশনের জিনিসটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি, ইনিশিয়ালি কতখানা চার্জ এর মধ্যে জমা হয়েছিল, সেটাকে সাপোজ আমরা Q0 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, Q0 ইজ ইকুয়াল টু দিস, ইকুয়াল টু 0।
তাহলে এখন আমাকে বলো এই যে কিউ জিরো বাই দিস ক্যাপাসিটেন্স, কিউ জিরো বাই ক্যাপাসিটেন্স, এই টার্মটাকে আমরা কি বলতে পারি? এই টার্মটাকে কিউ জিরো বাই ক্যাপাসিটেন্স, এটাই মানে কি? কিউ জিরো বাই ক্যাপাসিটেন্স ওইটা মানে হচ্ছে 10 ভোল্ট। V0 এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইনিশিয়াল ভোল্টেজ, দ্যাট মিনস আমার ভি জিরো। তাহলে দেখো আমরা ভি জিরোটাকে ইনিশিয়ালি লিখিনি, আমরা খালি দেখিয়ে দিলাম যে ভি জিরোটা বেসিক্যালি কিভাবে আমার আসছে। ঠিক আছে, বেসিক্যালি আমার কিভাবে আসছে এটা, সেটাকে আমরা এখানে দেখলাম, তাই তো। এবার একটা ব্যাপার লক্ষ্য করো, যখন আমরা দেখছি এখানে তাহলে আমরা এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, ডান দিকে নিয়ে চলে যাব। এখন আমরা আই, এটাই হচ্ছে আমার বেসিক্যালি ভি জিরো। এবার এখন একটা জিনিস দেখার আছে, যে যখন আমরা চার্জটা করছি এরকম এরকম যখন আমার কারেন্টের ফ্লো হচ্ছে, তখন চার্জটা কোন দিকে হওয়া উচিত, কোন দিকটা পজিটিভ আর কোন দিকটা নেগেটিভ হওয়া উচিত? এরকম যদি কারেন্টটা ফ্লো হয়, তাহলে এটার জন্য যে চার্জটা আমার ইনিশিয়ালি এখানে হয়ে থাকার কথা, এরকম কারেন্টের ডাইরেকশন দেখিয়েছি আমরা। তো এটার জন্য আমার কারেন্টের এরকম ডাইরেকশন ধরার জন্য আমার এখানে যে চার্জটা হওয়ার কথা, আমার নিচের দিকটা প্লাস হওয়ার কথা, উপরের দিকটা মাইনাস হওয়ার কথা, কিন্তু বেসিক্যালি হয়ে তো আছে তার উল্টোটা, তাই না? তার মানে এখন আমরা যেটা বেসিক্যালি ভি জিরো পাবো, এই ভি জিরোটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মাইনাস ভি জিরো বলা যেতে পারে। দেখো এখানে আমার যেটা কিউ বাই দিস আমরা যেটা পাচ্ছি, এই জিনিসটা, এটা বেসিক্যালি আমরা কি বলতে পারি, এটা আমার ভোল্টেজ, ঠিক আছে, কিন্তু ভোল্টেজের পোলারিটিটা কেমন হওয়া উচিত? যদি আমার কারেন্ট এদিকে ফ্লো করে, কারেন্ট এদিকে ফ্লো করলে তো এদিকটা প্লাস উপরের দিকটা মাইনাস হওয়ার কথা, তাই না? কিন্তু বেসিক্যালি আমার হয়ে আছে উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস। তাহলে ভি জিরো যেটা মানে 10 ভোল্ট যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে -10 লেখা উচিত। আমরা এখানে +10 লিখবো না, আমরা এখানে -10 লিখবো। কারণ এটাই যে এরকম পোলারিটির কারেন্ট যদি ফ্লো করে, তাহলে নিচের দিকে প্লাস চার্জ, উপরের দিকে মাইনাস চার্জ হওয়ার কথা, কিন্তু অ্যাজ পার কোয়েশ্চেন আমার উপরের দিকটা হচ্ছে আমার প্লাস, নিচের দিকটা মাইনাস। দ্যাট মিনস আমরা এখানে ভোল্টেজটা যদি লিখে দিই এর পরিবর্তে, আমরা -10 লিখবো। তো এটাই ব্যাপার। তাহলে আমরা পরের স্টেপে লিখে দিই, এটা আমাদের অ্যাজ ইট ইজ থাকলো আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা অ্যাজ ইট ইজ থাকলো ইন্টু কত হলো 10⁴, 10⁴ প্লাস হচ্ছে আমার 10⁶, ডিভাইডেড বাই হয়ে গেল আমাদের 5 ইন্টু এস, 5 ইন্টু এস, প্লাস আমার কত থাকলো এখানে 1/s আছে, ইন্টু এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি -10, -10, এই জিনিসটাকে আমরা লিখতে পারি -10 ইকুয়াল টু আমার 0। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই জিনিসটা আমার ডান দিকে চলে আসবে। এখন এখান থেকে আমরা ডান দিকে লিখবো, এটাকে আমরা এখানে ডান দিকে লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, আই অ্যাজ এ ফাংশন অফ এস গণিত আমাদের কত হচ্ছে, নিচে 5 ইন্টু এস আছে, আর উপরে কত হয়ে যাবে 10⁴ ইন্টু 5 ইন্টু এস, গুণ হয়ে গেল, ইন্টু 5 ইন্টু এস, প্লাস আমার হয়ে গেল কত 10⁶ হয়ে গেল, 10⁶ ইকুয়ালস টু কত হয়ে গেল 10/s হয়ে গেল। ঠিক আছে, এখন আমার এই এস আর এই এস ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো এস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের কত হলো, আই অ্যাজ এ ফাংশন অফ এস যেটা আছে সেটা থাকলো গণিত 10⁻, আমরা কত কমন নিতে পারি, 10⁴ কমন নিতে পারি, 10⁴ ইন্টু আর একটা কিছু নিতে পারি কি, 10⁴ ইন্টু 5টাকেও বাইরে বার করেই নি, 10⁴ ইন্টু 5টাকেও বাইরে বার করেই নি। তাহলে কত হলো, প্রথমটাতে এস থাকলো শুধু, আর এখানে আমার 10⁶ ছিল, 10⁶ থেকে 10⁴ বার করলে 10² হয়ে যায় খালি, ডিভাইডেড বাই একটা 5 হয়ে যায়, তাই না? ডিভাইডেড বাই একটা 5 হয়ে যায়। আর নিচে আমার কত আছে, নিচে তো 5 আছে, সেটাকে আমরা এইদিকে গুণ করে দিচ্ছি, এটা 50 হয়ে গেল। তাহলে এই পরিস্থিতিতে পাঁচ আর পাঁচ স্যার কেটে দিতে হচ্ছে স্যার। ও হ্যাঁ, এখানে তো একটা 5 কেটে যাবে, ঠিক। আচ্ছা আচ্ছা, সরি, এখানে তো একটা 5 আমার কেটেই যাবে, তাই না? তাহলে তো এটা এরকম লিখি, দাঁড়াও এই স্টেপটাকে আমরা একটু omit করি, এটাকে রাখি এরকম, ডিভাইডেড বাই নিচে আমার 5টাকে রাখি, তাতে আমার সুবিধা হবে কি, 5টাকে আমরা কেটে দেখাতে পারবো। এটা হচ্ছে 10,
ঠিক আছে, তাহলে এখন আমার 5 আর 5 তো কেটে যাচ্ছে, উপরের 5 আর এই নিচের 5 কেটে গেল। তাহলে পরের স্টেপে আমরা কি লিখবো না, আই অ্যাজ এ ফাংশন অফ এস দ্যাট ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে কত, 10⁴ আছে আর এখানে 10 আছে, তার মানে উপরে আলটিমেটলি কত হয়ে যাবে, 10⁻³ হয়ে যাবে এদিকে গেলে। এদিকে গেলে আমার 10⁻³ হয়ে গেল। 10⁻³ কেন হলো বুঝতে পারলো, এই 10কে আমরা 10⁴ দিয়ে ভাগ করছি, মানে 10 উপরে -3 হয়ে গেল। আর এখানে নিচে কত হবে, 1/s প্লাস 10^2/5 মানে কত, 100/5 মানে হচ্ছে 20, s প্লাস 20 স্যার। s+20। তাহলে এই জিনিসটা আমার বেসিক্যালি কিরকম দাঁড়াচ্ছে, কারেন্টের ভ্যালুটা 10⁻³ গণিত, তাহলে আই মানে আমরা যখন ইনভার্স ল্যাপ্লাস করবো তখন আমার কত দাঁড়িয়ে যাবে, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা লিখতে চাই, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি দ্যাট ইকুয়ালস টু উইল বি আওয়ার 10⁻³ ইন্টু ই টু দি e to পাওয়ার the power minus 20t. e⁻20t দিস উইল বি আওয়ার ডিসচার্জিং কারেন্ট। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার এই কারেন্টটাই হবে আমার ডিসচার্জিং কারেন্ট। তাহলে বোঝা গেল ডিসচার্জিং কারেন্টটা কিভাবে আমরা হিসাব করলাম। আমি এখানে এই একটা জিনিস বোঝানোর স্বার্থে করেছি, ঠিক আছে, যে আমাদের এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে যে ইনিশিয়াল কন্ডিশনটা আমরা ধরছি না, সেখান থেকেই আমার এই ভোল্টেজটা চলে আসছে। এটা আমি অনেকটা বোঝানোর চেষ্টা করলাম এই জায়গাটা বুঝতে পেরেছো তো, ইনিশিয়াল কন্ডিশন থেকে কিভাবে আমাদের এই ভোল্টেজটাকে আমরা ডিফাইন করছি। এই যে আমার Q/C এই জিনিসটাই হচ্ছে আমার ভোল্টেজ। কিন্তু এখানে আরেকটা আচ্ছা, জিনিস, পোলারিটিটা কিভাবে আপনি নিয়ে নিচ্ছেন সেটা একবার বলুন। পোলারিটিটা নিচ্ছি, দেখো পোলারিটিটা কিভাবে নিচ্ছি, মানে যখন আমার কারেন্টের ডাইরেকশন আমি কোন দিকে ধরেছি, এই দিকে ধরেছি, ক্লকওয়াইজ ধরেছি, সরি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি আমরা কারেন্টের ডাইরেকশনটা। তো এরকম যদি একটা কারেন্ট কোনো জায়গায় ফ্লো হয়, কোনো একটা সার্কিট মনে করো, আমি এটার কথা বলছি না, আমি তোমাকে একটা জেনারেল সার্কিটের কথাই বলি। সাপোজ এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে ধরো একটা রেজিস্টার আছে, এবং সার্কিটের মধ্যে ধরো একটা কারেন্টের ফ্লো হচ্ছে। আমরা কারেন্টের ফ্লো ধরো এই দিকে যদি দেখাতাম, মনে করো এইদিকে আমরা কারেন্টের ফ্লোটাকে, সাপোজ আমরা আরসি সার্কিটই দেখাই, আরসি সার্কিট, এবং তার সঙ্গে একটা ভোল্টেজ সোর্সও দেখাই, একটা ভোল্টেজ সোর্সও দেখাই বোঝানোর সুবিধার্থে। ধরো এখানে একটা ব্যাটারিও আছে। সাপোজ যদি এরকম থাকতো, এখানে আমার কারেন্টের ফ্লো হতো, তো একটা সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো হতো, এরকম একটা কারেন্টের ফ্লো তৈরি হতো এখানে। তো ধরা যাক এরকম কারেন্টের ফ্লো হচ্ছে, তো তার জন্য তুমি বলো কারেন্টের ফ্লো যদি এদিকে হয়, ক্যাপাসিটারে কোন দিকটা চার্জ হবে, ক্যাপাসিটারটা যে চার্জ হবে, ইনিশিয়ালি ধরো এখানে একটা সুইচ ছিল, সেটা ওপেন অবস্থায় ছিল, সেটাকে আমরা ক্লোজ করেছি, এখানে একটা সুইচিং সিস্টেমও আছে। সাপোজ আমরা এই সুইচটাকে ক্লোজ করে ব্যাপারটা করছি, তো ক্যাপাসিটারটা যখন চার্জ হবে কোন দিকটা প্লাস চার্জ হবে, স্যার নিচের দিকটা প্লাস হবে, উপরের দিকটা মাইনাস। না তা কিন্তু হবে না, কারেন্ট ফ্লো হচ্ছে আমার ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, মানে উপরের দিকটাতেই প্লাস চার্জ হবে, নিচের দিকটা মাইনাস চার্জ হবে। কারণ এই ভোল্টেজটা আমার এখানে এসে পড়বে, এবং যখন কারেন্টের ফ্লো এদিকে হচ্ছে তখন উপরের দিকটাই প্লাস হবে, নিচের দিকটা মাইনাস হবে। কিন্তু কারেন্টের ফ্লো তখন আমার এইরকম হচ্ছিল বলে, মানে ক্যাপাসিটারের মধ্যে এদিকে পজিটিভ কারেন্টটা এসে ঢুকছে, এদিক দিয়ে মানে নেগেটিভ কারেন্ট রিটার্ন করছে, এরকম ব্যাপার হচ্ছে বলে আমরা উপরের দিকটা প্লাস ধরেছি, নিচের দিকটা মাইনাস ধরেছি। কিন্তু যখন আমরা এই ছবিতে দেখছি, এই ছবিতে আমার কারেন্টের ডাইরেকশন কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে কারেন্টের ডাইরেকশন যদি এদিকে হয়, তাহলে এইখানে পোলারিটি অনুযায়ী আমার কোন দিকটা প্লাস চার্জ হচ্ছে, এই দিকটা প্লাস চার্জ হচ্ছে, এই দিকটা মাইনাস চার্জ হচ্ছে, তাই না? তাহলে এখানে ইনিশিয়ালি যে চার্জটা স্টোর হলো, সেই চার্জটা ডিভাইডেড বাই দিস ক্যাপাসিটেন্স যদি আমরা করি, আমরা একটা ভোল্টেজ পাবো। কিন্তু মানে সেটাই আমার বেসিক্যালি ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ। কিন্তু আমার কোশ্চেনে বলা আছে উপরের দিকটা প্লাস আর নিচের দিকটা মাইনাস। তাহলে আমরা যেটা ধরেছি সেই অনুযায়ী আমরা ইনিশিয়াল কন্ডিশন যেটা পাচ্ছি, সেখানে সেখানে যদি আমরা এখানে ডাইরেক্ট 10 লিখে দিতাম, তাহলে কি হতো, আমাদের পোলারিটি অনুযায়ী আমরা ঠিক লিখতাম। কিন্তু কোশ্চেনে তো সেটা দেওয়া নেই, কোশ্চেনের পোলারিটি তো আলাদা, কোশ্চেনের পোলারিটি বলছে উপরের দিকটা প্লাস হয়ে আছে। তাহলে আমরা যেটা ধরছিলাম বা যেটা পাচ্ছিলাম, তার আগে একটা আমাকে মাইনাস বসাতে হচ্ছে, এই কারণে। কারণ অ্যাজ পার আওয়ার ডাইরেকশন এই দিকটা প্লাস হওয়ার কথা, এই দিকটা মাইনাস হওয়ার কথা, কিন্তু অ্যাজ পার কোশ্চেন উপরে প্লাস দেখানো আছে, তাহলে তো আমরা এটা ধরবো না। এটা যদি ধরি তাহলে আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে ধরবো আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে, যখন আমরা ব্যাপারটাকে ডিরাইভ করছি। আর যদি এত ইনিশিয়াল কন্ডিশন ডিরাইভ করে তোমরা না করতে চাও, তোমরা নর্মালি ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে দেখো। ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের সময় তো আর এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইনিশিয়াল কন্ডিশনটা আসবে না। তখন আমি ভিসিটা কি ধরতে বলেছি বলো? তখন আমি ডাইরেক্ট তোমাদেরকে ভিসিটা ধরতে বলেছিলাম এইরকম, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, সেটাকে তোমরা এরকম ধরতে, তখন 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি প্লাস ভি জিরো লিখতে, ঠিক আছে।
এবং প্লাস ভি জিরোটা কখন লিখতে, যদি তোমার কারেন্টের ডাইরেকশনটা এই দিকে হতো তখন তুমি প্লাস ভি জিরো লিখতে, তাই না? আমি যখন কারেন্টের ডাইরেকশন এই দিকে আইসি দেখাতাম, আইসি এজ এ ফাংশন অফ টাইম টি, সেটা যদি আমি এই দিকে দেখাতাম তখন তুমি এটাকে প্লাস ভি জিরোটা লিখতে পারতে। কিন্তু কারেন্টের ডাইরেকশন যখন আমি এদিকে মাইনাস করে দিচ্ছি তখন তুমি আইদার এটাকে মাইনাস লিখে এটা প্লাস লিখবে, অথবা এটাকে যদি প্লাস লেখো এটাকে মাইনাস লিখবে, ঠিক আছে? তো তখন আমার কিন্তু ব্যাপারটা এমনি পেয়ে যেত, তখন আর এই ইনিশিয়াল কন্ডিশন যেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে পাচ্ছি সেটা তো আর পেতাম না যখন আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস দিয়ে করতাম। তো তখন আমাদেরকে এরকম ভাবেই করতে হতো। স্যার তখন ভি জিরোটা মাইনাস হতো তো? হ্যাঁ, তখন ভি জিরোটা মাইনাস হতো এক্ষেত্রে, তখন আমার এক্ষেত্রে ভি জিরোটা মাইনাস বসাতো। আমি তো বলেছিলাম যে এইটা প্লাস ভি জিরো হবে না মাইনাস ভি জিরো হবে, এটা ডিপেন্ড করছে পোলারিটির উপরে, তাই না? এটা আমি আগেও বলেছিলাম যে ইনিশিয়াল মানে যে আমার কারেন্টের ডাইরেকশন তার উপর এটা নির্ভর করছে। এখন কারেন্টের ডাইরেকশন আমি এইদিকে ধরছি, তাহলে পোলারিটিটা আমার এইদিকে প্লাস যদি থাকে আর এদিকে মাইনাস থাকে, আমরা এখানে অবশ্যই মাইনাস ভি জিরো লিখতাম। তখন তখন অবশ্যই আমাদেরকে এখানে মাইনাস ভি জিরো লিখতে হতো, এবং মাইনাস ভি জিরো লিখে যদি আমি করতাম আমরা সেম অ্যান্সার পেতাম। এখানে মাইনাস ভি জিরো লিখে দাও, সেম অ্যান্সারই পাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রবলেমগুলোকে করতে পারি। আহ, ঠিক আছে, এর পরের দিন আমরা এর পরে আরো কিছু অ্যানালিসিস আছে সার্কিটটাতে, মানে এখানে আরো কিছু সার্কিট অ্যানালিসিস আমরা দেখে নেবো, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে যাব, ঠিক আছে? স্যার আবার কালকে ক্লাস নেবেন তো? না, কালকে নেবো না, পরশু নেবো। আর স্যার বলছি ওই অভিজিৎ মন্ডলটা স্যার রাকেশ মন্ডল করে দেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।